আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11ই নভেম্বর ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি জামাত সহ সমমনা 8 দলের 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, তা রক্ষায় প্রয়োজনীয় সংবিধান সংশোধন জরুরি। অ্যাটর্নি জেনারেল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না। জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এতে যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে হামলাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চট্টগ্রামের রাউজানে আরেক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন 5 বিএনপি কর্মী। চট্টগ্রামের আবুল হাসনাতকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। চট্টগ্রাম শহরের চালিতাতলী খন্দকারপাড়ায় নির্বাচনী জনসংযোগকালে শুরু হয় অতর্কিত গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ 3 জন। ঘটনাস্থলে মারা যান যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক হঠাৎ মোটরসাইকেল এসে সরওয়ার হোসেন বাবলার পিঠে অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে সরওয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত এরশাদুল্লাহ সহ 2 জনকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা এরশাদের কর্মী সরওয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন আরেক কর্মী শান্ত। তবে এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। নামাজ শেষ করে বের হতে তাদের সাথে হামলা লাগছে, তখনই এলো মাতারি গুলি শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা সবাই। আমাদের যত সম্ভব এটা মনে হয় প্রতিহিংসা থেকে এই জিনিসটা হয়েছে। গুলির ঘটনায় বিএনপি নেতা এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। নগরীর এভারকেয়ার হাসপাতালে আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি বলেন, প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই কাজটা কারা করতে পারে সে ব্যাপারে আমাদের প্রাথমিক অনুমান আছে। এরশাদুল্লাহ সাহেব এই টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গেছে সরওয়ার বাবলাই টার্গেট ছিল। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কালেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা করে। নিহত বাবলার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে 19টি মামলা রয়েছে। সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত সংযম প্রদর্শনের মাধ্যমে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের আহ্বান জানানো হয়। এদিকে রাতে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি ফেরার পথে 7-8 জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে হামলা ও 1 জন নিহতের ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রার্থীরা। 5 আগস্টের পর চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে দাবি তাদের। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ।
5 আগস্ট সরকার পতনের পরপর চট্টগ্রাম নগরের 16 থানার মধ্যে 12টি থানা আক্রান্ত হয়। পুলিশের তথ্য মতে সিএমপির বিভিন্ন থানা থেকে লুট হয় 948টি অস্ত্র। এর মধ্যে 785টি উদ্ধার হলেও এখনও হদিস মেলেনি 163টি অস্ত্রের। এর মধ্যে রয়েছে 19টি চাইনিজ রাইফেল, 8টি সাব মেশিন গান ও 64টি পিস্তল। একইভাবে লুট হওয়া প্রায় 87,000 গোলাবারুদের মধ্যে এখনও উদ্ধার হয়নি 19,424 রাউন্ড গোলাবারুদ। গত 1 বছরে চাঁদগাঁও, সাতকানিয়া, রাউজান, বাকুলিয়া ও সর্বশেষ গতকাল বাইজিদ এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যবহার হয়েছে অত্যাধুনিক অস্ত্র। রাজনীতিবিদদের অভিযোগ, লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন 20 জনের বেশি মানুষ। থানা থেকে লুট হওয়া অস্ত্র এই হত্যা সন্ত্রাসে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ এই বিএনপি নেতাদের। গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি নেতারা এই অভিযোগ করেন। এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করে, কিন্তু ইনশাআল্লাহ এটা বাধা দিতে পারবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো থানা লুটের অস্ত্র উদ্ধারের আমরা দেখিনি। আজকে যে ঘটনা ঘটেছে আমরা গোয়েন্দা সংস্থা মারফত জানতে পেরেছি এগুলো সার্ভিস ওয়েপনের অস্ত্র, মানে এগুলো কোনো বাহিনীর অস্ত্র, তার মানে থানা লুটের অস্ত্র। স্পষ্ট বলতে চাই যে সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচনী জনসংযোগে এমন সশস্ত্র হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী। আমি দাবি করছি আগামীকালে 10টার মধ্যে সবাইকে গ্রেফতার করা হবে। ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে বন্ধে পুলিশ তৎপর রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ড ও 7টি হামলার ঘটনায় নাম এসেছে চট্টগ্রামের ছোট সাজ্জাদ গ্রুপের বিরুদ্ধে। গত 15ই মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে জেলে বন্দী থাকলেও তার ইশারাতেই চলে হত্যাসহ নানা অপরাধ। বুড়ির নাতি হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ হাটহাজারীর শিকারপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির 15টির বেশি মামলা রয়েছে। এসব ঘটনায় তার স্ত্রী তামান্নাও চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় 7 নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, 5 অগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিসি অ্যান্ড পলিটিক্স বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয়, মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বলে জানিয়েছেন। রাষ্ট্র সংস্কারের 31 দফার দেয়ার মাধ্যমে পরিবর্তনের রাজনীতির সূচনা করেন তারেক রহমান।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11ই নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেবে জামাত। এই ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোট আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘোষণা দেন ডাক্তার তাহের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে দাবি আদায়ে সকালে পল্টনে জামাতে ইসলামী সহ সমমনা 8টি ইসলামী দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। পরে 8 দলের প্রতিনিধিরা সরকারের প্রতিনিধিদের কাছে স্মারকলিপি জমা দেন। জামাত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা যুক্ত হতে চাচ্ছি তার সাথে। তরিক, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। জামাতে ইসলামী সহ সমমনা যে দলগুলো আছে তাদের যে পদযাত্রা শুরু হয়েছে, সেই পদযাত্রা নিয়ে আমাদেরকে আপনার কাছে কি তথ্য আছে সেগুলো সম্পর্কে জানাবেন। ফাতিয়া শাফি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে সকালে জুলাই সনদ এবং গণভোটের দাবিতে, নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামাত ইসলাম সহ 8টি সমমনা দল তাদের কর্মসূচি পালন করেছে। তারা পল্টন মোড়ে জমায়েত করেছে এবং সেইখান থেকে মিছিল সহকারে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা করে। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন প্রতিনিধি উপদেষ্টা আদিলুর রহমানের কাছে তারা তাদের যেই সুপারিশগুলো, সেই সুপারিশগুলো তারা আজকে লিখিতভাবে পেশ করেছে। তারা বলেছে যে কোনোভাবেই হোক না কেন নভেম্বরের 11 তারিখের আগেই গণভোট হতে হবে এবং অথবা এই মাসের মধ্যে গণভোট হতে হবে এবং তাদের যে জুলাই সনদের যে আদেশ, সেই আদেশ বাস্তবায়ন করতে হবে এবং এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে 11 তারিখেই, অর্থাৎ এই 10 তারিখের পরেই 11 তারিখে 8 দল সহ সারা দেশে ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে এবং তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো মূল্যে যেভাবে হোক না কেন তাদের এই দাবি আদায় করা হবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠেই থাকবে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে মৎস্য ভবনের ঠিক সামনে এই এলাকাটাতে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি কথা বলেছেন এবং তিনি এখানে গণমাধ্যমের কাছে যেটা বলেছেন সেটা হচ্ছে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের পরেই জাতীয় নির্বাচন হতে হবে। তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, গণভোটটি অনেক টাল ভাঙা হয়েছে এবং এটা আর হতে দেওয়া হবে না। এর আগে তারা যখন পল্টন মোড়ে যখন সমাবেশে কথা বলেছেন তখন বলছেন যে বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, তারা অতি চালাকি করছে এবং সেই চালাকি আর হতে দেওয়া যাবে না। দেশের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, অন্যথায় 11 তারিখে ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে, এই ঘোষণা এখান থেকে দেওয়া হয়েছে। তো রাজধানীর মৎস্য মোড় এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফাতিয়া শাফি। তরিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কাকরাইল মসজিদের সামনে থেকে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী তরিক ইসলাম। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, জুলাই সনদে প্রতিশ্রুত ন্যায় বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো আরও
হতাশ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘোষিত জুলাই সনদের প্রতিটি দফা দ্রুত বাস্তবায়ন করে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। গণতন্ত্র হচ্ছে কোহিনূর হীরার মতো মূল্যবান, যেটাকে রক্ষার জন্য দূরদর্শী ও সতর্ক থাকা প্রয়োজন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই গণতন্ত্র অর্থহীন বলে রিভিউ শুনানিতে যুক্তি তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিগত নির্বাচনে ভোট হয়েছে একতরফা, ধ্বংস হয় জবাবদিহিতা, ভেঙে পড়ে আমলাতন্ত্র ও আইনের শাসন। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের 13 সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি জামায়াত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি গতকাল তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সন্ত্রাসী দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চে এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী, যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে 28 অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে 29 অগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। আগামী জাতীয় নির্বাচনে প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসিকে 14টি প্রস্তাবনা দিয়েছে ইউনাইটেড নেশনস ইন বাংলাদেশ সহ কয়েকটি প্রতিবন্ধী সংগঠন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠককালে এ প্রস্তাবনা দেয়া হয়। পোস্টাল ব্যালটে ভোট দেয়া, যানবাহন সুবিধা, স্বতন্ত্র সচেতনতামূলক প্রচারণা সহ এসব প্রস্তাবনা নিয়ে ইসির সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান সংগঠনের প্রতিনিধিরা। দেশের প্রতিটি নাগরিকদের ভোট গ্রহণ নির্বিঘ্ন করার জন্য অংশ হিসেবে প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে উপস্থিত ছিলেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। প্রতিদিন প্রায় 350 শিক্ষার্থী ও 25 জন শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এতে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি এইচএম নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 1966 সালে প্রতিষ্ঠিত চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে এসএসসি সাধারণ ও এসএসসি ভোকেশনাল 2টি শাখায় পাঠদান করা হচ্ছে। চলতি বছরও এই বিদ্যালয় থেকে জিপিএ 5 সহ ভালো ফল করেছে শিক্ষার্থীরা। তবে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষগুলো। দীর্ঘদিন সংস্কার না করায় ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে, মরিচা ধরা টিনের ছাদ দিয়ে পড়ছে পানি। এমনকি ছাদের পলেস্তারা খসে পড়ে একাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহতের ঘটনাও ঘটেছে। চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনেক শ্রেণীকক্ষই এখন পর্যন্ত ভেঙে পড়েছে। বৃষ্টির সিজনে আমাদের খুব কষ্ট সহকারে ক্লাস করতে হচ্ছে। আমরা খুবই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস করছি। কিছুদিন আগে এখানে একজন শিক্ষার্থী আহত হয়েছেন, ছাদের পলেস্তারা খসে পড়ে। এর মধ্যে কোনো মানুষের গরু থাকতে পারে না। আমরা এরকম টিচার্স রুমে বসলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি যে আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়বে। বিল্ডিং যেকোনো জায়গা থেকে যেকোনো সময় খসে পড়তে পারে। ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে নতুন ভবনের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। দ্রুত মেরামত বাস্তবায়নের জন্য আমরা এডিপি থেকে ওখানে 1 লক্ষ টাকা বরাদ্দ করেছি। সেই কার্যক্রম চলমান আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে
আমরা উপজেলা থেকে এখানে একটা নতুন ভবন এবং জরাজীর্ণ ভবন মেরামত করার জন্য পত্র প্রেরণ করেছি। দাপ্তরিকভাবে এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে 2025 সালের মার্চ মাসের দিকে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা একটা তালিকা উন্নয়নমূলক কাজের জন্য আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি। দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেবেন। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মাইনুল হক শান্ত। বুধবার মানিকগঞ্জের হরিরামপুর পলরা ইউনিয়নের যুবদল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইনুল হক শান্ত আরও বলেন, এবার প্রায় 1,50,00,000 প্রবাসী ভোটার রয়েছে, যা মোট ভোটারের প্রায় 10%। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দূতাবাসে গিয়ে অনলাইন নিবন্ধন করার আহ্বান জানান তিনি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুরে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। মাত্র 100 মিটার ব্রিজের অভাবে খাল পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে প্রকল্প অনুমোদন হলেই ব্রিজের কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রশাসনের। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বানিয়াচং উপজেলার মুরাদপুরের কুমরি দুর্গাপুর খালের ওপর এই বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন পারাপার করেন কয়েক হাজার গ্রামবাসী। তারা জানান, মুরাদপুর থেকে শিবপাশা রোডে যাতায়াতের একমাত্র এই বাঁশের সাঁকোটি পারাপারে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের। মালামাল পার করতেও হয় বাড়তি বিড়ম্বনা। এছাড়া প্রায় ঘটে দুর্ঘটনা। বৃদ্ধ, পুরুষ, মহিলা, এরা খুব সমস্যা। অনেক বয়স্ক মানুষ পরে তারা প্রতিবন্ধী হয়ে গেছে, পঙ্গ হয়ে গেছে। পার্শ্ববর্তী এলাকাতে যে সুবিধা ভোগ করতেছে রাস্তাঘাটের, এই সুবিধা আমরা ভোগ করতে পারিনি। যে ছোট বাচ্চারা বই নিয়ে, ব্যাগ নিয়ে পানি তৈরি গেছে, তার ওটাই তো। এছাড়া আমাদের আর বিকল্প রাস্তাও নাই। উপজেলা প্রকৌশল অফিস জানায়, কুমরি দুর্গাপুর খালের ওপর ব্রিজ নির্মাণের প্রস্তাবনা এরই মধ্যে নেওয়া হয়েছে। প্রকল্পে অনুমোদন হলেই এর কাজ শুরু হবে। আমরা দেখার পরে ফিজিবিলিটি সার্ভে করি। ফিজিবিলিটি সার্ভে করার পরে আমরা অনূর্ধ্ব 100 মিটার একটা প্রকল্পতে আমরা ডিপিপিতে ইনলিস্ট করে দিয়েছি। আশা করছি ডিপিপি ইনলিস্টেড হয়ে গেলেই আমরা ব্রিজটা বাস্তবায়ন করতে পারবো। দ্রুতই বাঁশের সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণ করে তাদের দুর্ভোগের অবসান করা হবে, এই দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অধিক সংখ্যক মানুষকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে ঢাকার হাসনাবাদে পিজির মতো বড় হাসপাতাল করতে চায় আদ্দিন হাসপাতাল। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন জানান, ইতোমধ্যে হাসপাতালের জন্য জমি ক্রয় করা হয়েছে। এছাড়া কমিউনিটি লেভেলে স্বল্প মূল্যে গরিব রোগীদের চিকিৎসার জন্য বিশেষ মডেল ক্লিনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে সব শ্রেণী পেশার মানুষের মন জয় করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকা, যশোর সহ বিভিন্ন স্থানে সেবা দিচ্ছে হাসপাতালটি। হাসপাতালটি শুরু থেকেই গরিব রোগীদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করছে। দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছে হাসপাতালগুলোতে। দিন দিন সেবার চাহিদা বাড়ায় আরও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা সহ সেবার মান আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আদ্দিন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। সর্বস্তরের মানুষের চিকিৎসা দিতে বড় পরিসরে ঢাকায় আরও একটি হাসপাতাল করা হবে বলেও জানান তিনি। আদ্দিন নিয়ে যেটা সামনের পরিকল্পনা সেটা হচ্ছে যে সেবাটা আছে সেবার মানটা বাড়ানো, এক নম্বর। তারপর সেবার চাহিদা অনেক বেড়ে গেছে, সেটা আমাদের করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা বিরাট স্ট্রাগল, আমাদের বিরাট একটা এখানে চ্যালেঞ্জ এসে গেছে। তো সেটার মোকাবেলার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, কোয়ালিটি বাড়ানো। তারপরে আমাদের আস্তে আস্তে আমরা একটা সেন্ট্রাল অফ এক্সেলেন্স হসপিটাল করতে চাই ঢাকাতে। এই যে হাসনাবাদে একটা বড় হাসপাতাল, যাতে সমস্ত জায়গার থেকে রুগী এনে ওখানে আনা যায়। একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল, বড় আকারে পিজির মতো এরকম।
সেটা জায়গাটাকে আমরা কিনতেছি, কিনা হয়ে গেছে অনেক। কমিউনিটি লেভেলেও চিকিৎসা দিতে চায় আদ্দিন হাসপাতাল। কমিউনিটি লেভেলে কিছু মডেল হাসপাতাল করা, যাতে করে ওইখান থেকে মানুষ শিখতে পারে, কারণ আমরা তো সারা বাংলাদেশের সমাধান করতে পারবো না। কিছু জিনিস করে যাতে করে অন্যরা রেপ্লিকেট করতে পারে, অন্যরা টাকা নকল করতে পারে। গরিব মানুষের জন্য হবে, কিন্তু এটা টাকা দিতে হবে না কাউকে, সে ওইখানকার যে ইনকাম তা দিয়েও চলবে। যে ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যে টাকাটা লাগে সেটা আমরা দিয়ে দেবো। হাসপাতালটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় চিকিৎসা নিতে আসা সবাই খুশি। আস্থা অর্জন করায় দিন দিন বাড়ছে রোগীদের সংখ্যা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। হঠাৎ করেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। রাজবাড়ীতে সপ্তাহের ব্যবধানে কৃষক পর্যায়ে প্রতিমণ পেঁয়াজের দাম বেড়েছে 1200 থেকে 1500 টাকা, আর প্রতি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। বৃহস্পতিবার রাজবাড়ী সদর ও আশেপাশের হাটগুলোতে কৃষকরা প্রতিমণ পেঁয়াজ বিক্রি করেন 3800 থেকে 4000 টাকায়, যা গত সপ্তাহে ছিল 2500 থেকে 2800 টাকা। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। পাইকাররা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে সরবরাহ কমে গেছে। এতে পাইকারি ও খুচরা দুই পর্যায়েই বেড়েছে দাম। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে বামপন্থী জোহরান মামদানির জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মায়ামিতে এক ভাষণে ট্রাম্প কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, মামদানির জয়ের ফলে দেশের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে আশঙ্কা তার। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিনীদের এখন অর্থনৈতিক দুঃস্বপ্ন আর অর্থনৈতিক সাফল্যের মধ্যে একটিকে বেছে নিতে হবে। এদিকে ট্রাম্প ছাড়াও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানির নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্পপন্থী ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং রিপাবলিকান নেতারা। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কাল মায়েগির আঘাতে 140 জনের মৃত্যুর পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। এখন পর্যন্ত 127 জন নিখোঁজ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় 4.5 লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে দ্বীপের অন্তত অর্ধশত বাসিন্দা মারা গেছেন। এর আগে উদ্ধার কাজে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 6 জনের। গেল মঙ্গলবার ফিলিপাইনের মধ্যাঞ্চলের স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এখন এটা কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মৌলভীবাজারে শুরু হয়েছে মণিপুরীদের ঐতিহ্যবাহী মহারাস উৎসব। কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এই রাস উৎসব দেখতে ভিড় করেছেন দেশ বিদেশের দর্শনার্থীরা। উপজেলার মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের 183তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতেই সম্প্রদায়ের 40তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, 1842 সালে এখানে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। এর প্রবর্তক ছিলেন মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র। মণিপুরীদের ঐতিহ্যবাহী নৃত্যের পোশাকে নেচে গেয়ে কৃষ্ণ বন্দনা চলে ভোর পর্যন্ত। এদিকে উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবার জানিয়ে দিচ্ছি খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে 4-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে 3 বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ক্লাব ব্রুগার বিপক্ষে 3-3 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এছাড়া কায়রাতকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিলান। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
সাম্প্রতিক পারফরমেন্স, ক্লাব ঐতিহ্য সব বিভাগেই ফেভারিট হিসেবে মাঠে নামে বার্সেলোনা, কিন্তু বেলজিয়ামের ক্লাব কাঁপিয়ে দেয় কাতালানদের। যদিও বল দখলে এগিয়ে থাকে হানসি ফ্লিকের দল, কিন্তু পাল্টা আক্রমণে ৬ষ্ঠ মিনিটেই বার্সার জাল কাঁপিয়ে ব্রুগাকে এগিয়ে নেন নিকোলা ট্রেসোল্ডি। 2 মিনিটের মধ্যে ফেরান তোরেস সমতায় ফেরায় অতিথিদের। 17 মিনিটে আবারও এগিয়ে যায় বেলজিয়ামের ক্লাবটি। এবার প্রতিপক্ষের জালে বল পাঠান ফোর্বস। বার্সার ইতিহাসে প্রথম 17 মিনিটে 2 গোল হজমের ঘটনা এটাই প্রথম। 61 মিনিটে জাদুকরি এক গোলে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। সেই গোলের রেশ না কাটতেই ব্রুগাকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন ফোর্বস। অবশ্য ইয়ামালের শট রুখতে গিয়ে নিজেদের জালিয়ে বল পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান ক্রিস্টোস জোলিস। এতে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 11তে কাতালানরা। আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি ম্যানচেস্টার সিটিকে। 22 মিনিটে ফিল ফোডেনের গোলে উৎসবের শুরু। 7 মিনিট পরে সিটির পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হল্যান্ড। এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 4 ম্যাচেই গোল করলেন নরওয়ের স্ট্রাইকার। বিরতির পর ফিল ফোডেনের দ্বিতীয় গোলে 57 মিনিটে ব্যবধান 3-0 করে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে চতুর্থ গোলটি রায়ান চেরকির। এসএম আশরাফ, এটিএন বাংলা। 2026 বিশ্বকাপ ফুটবলে প্রাগ হিস্পানিক সবুজের ঐতিহ্য সম্বলিত জার্সি পরবে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো জাতীয় দল। সেই জার্সি উপস্থাপন করেছে মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং কিট স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। গত 18 বছর থেকে মেক্সিকোর স্পন্সর হিসেবে আছে জার্মানি কোম্পানি। জার্সিতে মেক্সিকো সিটির জাতীয় নৃবিজ্ঞান জাদুঘরে সংরক্ষিত একটি প্রাচীন সানস্টোনের স্টাইল প্রদর্শিত হয়েছে। আগামী 16 নভেম্বর নিজেদের মাঠ টোরেওনে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে সাদা শর্টস ও লাল মোজার সাথে এই নতুন জার্সি পরে খেলতে নামবে মেক্সিকো। কই লাল মোজা? শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি জামাত সহ সমমনা 8 দলের 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, তা রক্ষায় প্রয়োজনীয় সংবিধান সংশোধন জরুরি। অ্যাটর্নি জেনারেল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না। জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।